আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। এই স্টুডেন্ট ভিসায় পোল্যান্ডে আসার পর আসলে আমাদের যে ভিতরে একটা কৌতূহল থাকে বা আমাদের ভিতরে সবসময় একটা খুঁতখুঁতানি থেকে যায়, যেটা যে আসলে আমরা পোল্যান্ডে স্টুডেন্ট ভিসায় এসে আমাদের থাকা খাওয়ার যে টাকাটা লাগবে এবং আমাদের ভার্সিটিতে যে টিউশন ফিটা দিতে হবে, এই যে আমাদের যে কস্টগুলো হবে সেগুলো আমরা ম্যানেজ করতে পারবো কিনা। আসলে আমরা পোল্যান্ডে আসার পর এখানে আসলে কি ধরনের জব করব এবং কি কাজ করতে হবে, আমরা কোথায় কিভাবে জবগুলা পাবো, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা অনেকেই কনফিউশনে থাকি যারা বাংলাদেশ থেকে আমরা স্টুডেন্ট ভিসায় বিভিন্ন কান্ট্রিতে আসি। সঠিক গাইডলাইন হয়তো পাওয়া যায় না, যার কারণে আসলে মনের ভিতরে একটা খুঁতখুঁতানি থেকে যায় যে আসলে আমরা নিজেদের যে থাকা খাওয়ার ম্যানেজ করতে পারবো কিনা বা ভার্সিটিতে টিউশন ফি দিতে পারবো কিনা, আমাদের বাসা থেকে নিতে হবে কিনা। কারণ অনেক ভাই আছে যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা আসি, তাদের কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের থাকা খাওয়া বা হচ্ছে আমরা আমাদের ভার্সিটিতে যে টিউশন ফি দিতে হয় সেই টিউশন ফিগুলো আমাদের নিজেদের ম্যানেজ করতে হয়। এবং আমরা আরো নিজে থেকে চাই যে আমাদের বাসাতে আরো কিছুটা সাপোর্ট করার জন্য, যেহেতু আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমরা যদি বাসায় কিছুটা সাপোর্ট করতে পারি তাহলে আমাদের অনেকটা বেটার হয়। এই বিষয়গুলো আসলে আজকে আমরা খোলামেলা আলোচনা করব যে এটা আদৌ পসিবল কিনা, আমাদের থাকা খাওয়া ম্যানেজ করতে পারবো কিনা, বা আমরা টিউশন ফি দিতে পারবো কিনা, বা আমরা বাসায় কিছু টাকা দিতে পারবো কিনা, সাপোর্ট করতে পারবো কিনা, সব বিষয়ে আমরা কথা বলবো। প্রথমেই আমি বলবো যে স্টুডেন্ট বিষয়ে যখন আমরা পোল্যান্ডে আসবো, পোল্যান্ডে আপনারা জানেন কিনা যে পোল্যান্ডে যে সুযোগ সুবিধাটা স্টুডেন্টরা পায় থাকে সেটা কিন্তু আপনার ইউরোপের যে অন্যান্য কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে হয় না। যেমন আমি ফার্স্ট একটা উদাহরণ দিয়ে রাখি ফার্স্টে, যে আপনারা পোল্যান্ডে যখন স্টুডেন্ট ভিসায় আসবেন, এখানে যদি আপনি মনে করেন যে আপনি স্টাডিটা কন্টিনিউ করতে চাচ্ছেন না বা আপনি করতে পারতেছেন না, তাহলে কিন্তু আপনি অটোমেটিক তখনই আপনি ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। বাট এইটা কিন্তু আপনি ইউরোপের যে অন্যান্য কান্ট্রিগুলো আছে লাইক ফ্রান্স, জার্মানি, ইতালি, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সুইডেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, এই সমস্ত কান্ট্রিতে বা পর্তুগাল, এই সমস্ত কান্ট্রিতে কিন্তু আপনি চাইলেও ওয়ার্ক পারমিট করতে পারবেন না। আপনার স্টাডি কমপ্লিট হওয়ার আগে আপনি কখনোই কাজে জয়েন করতে পারবেন না অ্যাজ এ ফুল টাইম ওয়ার্কার হিসাবে। বাট আপনি পার্ট টাইম যে জবটা, সেই জবটা সব কান্ট্রিতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। বাট আপনি ফুল টাইম জব বা আপনি ডাইরেক্ট ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে চলে যাবেন, সেটা কিন্তু সম্ভব না। বাট এটা কিন্তু পোল্যান্ডে সম্ভব। একমাত্র ইউরোপের যে সেনজেন কান্ট্রিগুলো আছে সব কান্ট্রির ভিতরে ইউরোপে এই সুযোগটা এখনো আছে যে আপনি এই পোল্যান্ডে আসার পরে আপনি যখন স্টুডেন্ট হিসাবে আসবেন, আপনি 1 বছর আপনাকে কন্টিনিউ স্টাডিটা করতে হবে এবং আপনাকে ফার্স্ট যে টিআরসিটা আছে সেই টিআরসিটা নিতে হবে। আপনি যখন আসবেন তখনই টিআরসির আবেদন করে রাখবেন। আপনি যখনই টিআরসিটা পাবেন, তারপরে হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি আসলে স্টাডিটা কন্টিনিউ করতে চাচ্ছেন না বা আপনি স্টাডিটা কন্টিনিউ করতে পারছেন না, বা আপনার ফ্যামিলিগত সমস্যা আছে, ফ্যামিলিতে সাপোর্ট করতে হবে, এই ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে কিন্তু আপনি ইজিলি ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। যে কোনো একটা কোম্পানিতে আপনি কাজে ঢুকে যাবেন, অথবা আপনি বাঙালি অনেক শপ আছে, এখানে কাবাব শপ আছে, সেই কাবাব শপে যদি আপনি গিয়ে একটা জব নেন, তারা কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট করে দিবে এবং ওয়ার্ক পারমিটের যে টিআরসিটা সেটা কিন্তু আপনাকে করে দিবে। এটা ইজিলি কিন্তু কনভার্ট হয়ে যাওয়া যায়। এটা গভর্নমেন্টের নিয়ম আছে, গভর্নমেন্টের এই আর্টিকেলটা আছে যে আপনি স্টুডেন্ট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট হতে পারবেন। বাট আপনাকে ফার্স্ট টিআরসিটা থাকতে হবে। টিআরসি পাওয়ার পরে আপনি কনভার্ট হতে পারবেন। আর এইখানে এটা হচ্ছে আপনার জাস্ট একটা সুবিধার কথা বললাম, ইন কেস যদি স্টাডিটা কমপ্লিট না করতে পারেন। বাট অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিতে কিন্তু আপনি চাইলেও এই ওয়ার্ক পারমিটে কনভার্ট হয়ে যেতে পারবেন না আপনার স্টাডি শেষ হওয়ার আগে। ইভেন আপনি স্টাডি শেষ হওয়ার পরেও, যেমন অন্যান্য কান্ট্রিগুলোতে আপনাকে 2 বছরের মতো বা 18 মাসের মতো সময় দিয়ে থাকে, যে সেই সময়ের ভিতরে আপনি যেই সাবজেক্ট রিলেটেড স্টাডি করছেন সেই সাবজেক্ট রিলেটেড আপনাকে জব খুঁজে নিতে হবে। সেই সাবজেক্ট রিলেটেড যদি আপনি জব খুঁজে পান, তাহলে আপনি ওয়ার্ক পারমিটে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনি সেখানে ওয়ার্ক পারমিট করতে পারবেন না, আপনি সেখানে থাকতে পারবেন না, আপনার ব্যাক করে বাংলাদেশে চলে যেতে হবে, আদারওয়াইজ অন্য কান্ট্রিতে আপনার মুভ করতে হবে। এটা হচ্ছে পোল্যান্ডের সুবিধা যে আপনি এখানে চাইলে ওয়ার্ক পারমিট করে নিতে পারবেন। এখন আপনার কাজের বিষয়ে যদি আসি, এখানে নরমালি কিন্তু টিউশন ফিটা অন্যান্য দেশের চাইতে অনেকটা কম এবং কাজটা আপনি অ্যাভেলেবল পাবেন।
যদি একটু ভালো সিটিতে আসেন, সেখানে যদি দেখবেন অনেক বাঙালি কাবাব শপ আছে, সেখানে আপনি কিন্তু অনায়াসে ফুল টাইম জব করেও কিন্তু ভার্সিটি ম্যানেজ করতে পারবেন। কারণ হচ্ছে আপনার ভার্সিটি স্টার্ট হবে 8টা থেকে, আপনার ম্যাক্সিমাম 2টা-4টার সময় শেষ হয়ে যাবে। আপনার যদি আপনি কাজে যান তাহলে 5টা বা 6টা বা 4টা থেকে আপনি কিন্তু কাজে জয়েন করতে পারবেন এবং রাত 12টা-1টা পর্যন্ত আপনি ডিউটি করতে পারবেন। অর্থাৎ আপনি ফুল টাইম ওয়ার্কার হিসাবে সেখানে কাজ করতে পারবেন এবং কোনো ধরনের সমস্যাও হবে না। আপনি কিন্তু সেখানে ফুল টাইম জব করে অনায়াসে মাসে, যদি বাঙালি কাবাব শপে ঢোকেন, দেখা যাচ্ছে আপনি যদি ফুল টাইম জব করতে পারেন তাহলে আপনাকে মাসে 80 থেকে 1 লাখ টাকার মতো ইনকাম করতে পারবেন। সেই টাকা দিয়ে আপনি কিন্তু আপনার কিন্তু সেখানে আবার থাকা খাওয়া লাগবে। জানেন যে বাঙালি যে কাবাব শপগুলো আছে সেখানে কিন্তু আপনার থাকা খাওয়া সবকিছু ফ্রি দেবে এবং আপনি মাস শেষে যে স্যালারিটা পাবেন সেই স্যালারিটা কিন্তু আপনার থেকে যাবে। অর্থাৎ আপনি যদি 80,000 বা 1 লাখ টাকা এর ভিতরে যদি ইনকাম করেন, আপনার থাকা খাওয়ার কোনো খরচ নাই। আপনার ভার্সিটিতে যদি আপনার টিউশন ফি হয়ে থাকে, সেমিস্টারে 1 লাখ টাকা যদি টিউশন ফি হয়ে থাকে বা 2 লাখ টাকা, ম্যাক্সিমাম আপনার 2 লাখ টাকা টিউশন ফি হতে পারে। সো 2 লাখ টাকা যদি টিউশন ফি হয়ে থাকে, আপনাকে 2-3 মাসের ভিতর কিন্তু আপনি টিউশন ফিটা ম্যানেজ করতে পারবেন এবং আপনার যেহেতু থাকা খাওয়ার কোনো টাকা লাগতেছে না, তারপরে হচ্ছে আপনি বাকি যে টাকাটা থাকবে সেটা আপনি চাইলে আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে পারবেন। বাট এটা কিন্তু আপনার অবশ্যই যেখানে আপনার ইউনিভার্সিটিটা হবে সেই কাছাকাছি জব হতে হবে। বাট আপনি যে এমন কোন ইউনিভার্সিটিতে আসবেন না যেখানে আপনার বাঙালি কমিউনিটি নাই বা বাঙালি যে কাবাব শপগুলো আছে সেগুলো নাই। এইরকম কোম্পানিতে যদি আপনি পোল্যান্ডে আসেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে একটু। দেখা যাচ্ছে আপনি কন্টিনিউ করতে নাও পারেন, কারণ হচ্ছে আপনাকে অন্য সিটিতে গিয়ে জব যদি করতে হয় তাহলে আপনি ভার্সিটি বা আপনার জব সবকিছু ব্যালেন্স করে আপনি চলতে পারবেন, সেটা অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয়ে যাবে। ইভেন এরপরে আসি আরেকটা, যেটা হচ্ছে আপনি ডেলিভারি জব, ফুড ডেলিভারি জব। আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি কিন্তু অনায়াসে ফুড ডেলিভারি করে ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার টিউশন ফি, আপনার লিভিং এক্সপেন্স সবকিছু আপনি নিজে ম্যানেজ করতে পারবেন এখান থেকে, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে। আপনি চাইবেন যে আপনি বাংলাদেশ থেকে যখন আসবেন তখন মাস্ট আপনি ড্রাইভিং লাইসেন্সটা করে নেবেন। ইউরোপের জন্য আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু অনেকটা প্লাস পয়েন্ট, আপনি অনেক কিছুই করতে পারবেন এই ড্রাইভিং লাইসেন্স দিয়ে। সো আপনি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসতে পারেন, এখানে আসার পরে কিন্তু আপনি সেই ড্রাইভিং লাইসেন্সটা কনভার্ট করে আপনি এই দেশের যে ল্যাঙ্গুয়েজ ড্রাইভিং লাইসেন্সটা আছে সেই লাইসেন্সে কিন্তু কনভার্ট হয়ে যেতে পারবেন। এতে কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, জাস্ট আপনাকে একটা এক্সাম দিতে হবে থিওরি। সেই এক্সামে যদি আপনি পাস করেন তাহলে আপনার লাইসেন্সটা কনভার্ট করে এই দেশের যে লাইসেন্স আছে সেটা দিয়ে দেবে। ইভেন আপনি সেই আপনার বাংলাদেশের লাইসেন্স দিয়েও আপনি গাড়ি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট আপনি চেঞ্জও করে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স করে নিয়ে আসতে পারেন, এটা আপনার জন্য অনেক প্লাস পয়েন্ট। আপনার কাছে যদি জবও না থাকে আপনি কিন্তু ইজিলি ফুড ডেলিভারি দিয়ে এখানে ইনকাম করতে পারেন। যেমন বিভিন্ন কোম্পানি আছে যারা ফুড ডেলিভারি কোম্পানি আছে, সেখান থেকে গাড়ি দিয়ে থাকে, সেই গাড়ি দিয়ে আপনি ফুড ডেলিভারি দিতে পারেন। অথবা আপনার একটা সাইকেল যদি কিনে নেন, সাইকেল দিয়ে আপনি ফুড ডেলিভারি দিতে পারবেন। অথবা আপনি একটা প্রাইভেট কার কিনে নিলে কিন্তু সেখানে প্রাইভেট কার দিয়ে ফুড ডেলিভারি দিতে পারবেন। এখানে কিন্তু প্রাইভেট কারের দাম কিন্তু অনেকটা কম, আপনার নিজস্ব একটা প্রাইভেট কার কিনে নিতে পারবেন। যেমন বাংলাদেশি টাকা যদি 50 থেকে 1 লাখ টাকা হয়, আপনি ভালো মানের একটা ভালো প্রাইভেট কার কিনতে পারবেন। এখানে কিন্তু আপনি অনেক ইজিলি আপনি চাইলে প্রাইভেট কার কিনে আপনি নিজের গাড়ি দিয়ে ফুড ডেলিভারি করে আপনি কিন্তু ভালো টাকা আর্ন করতে পারেন এবং আপনার নিজের খরচ এবং ভার্সিটির খরচ আপনি কিন্তু এগুলা অনায়াসে ম্যানেজ করতে পারবেন। আরেকটা জব হচ্ছে যেটা হচ্ছে আপনার ম্যাকডোনাল্ডস বা কেএফসি তে যে জবটা হয়ে থাকে। সো আপনি ম্যাকডোনাল্ডস বা কেএফসি তেও কিন্তু কাজ করতে পারেন। সেখানে যে টাকাটা দিবে আপনাকে সেই টাকা দিয়ে আপনার খরচটা কিন্তু হয়ে যাবে, আপনার থাকা খাওয়ার খরচ এবং ভার্সিটিতে টিউশন ফি সেগুলো কিন্তু আপনি ম্যানেজ করতে পারবেন যদি আপনি একটু পরিশ্রম করে কাজ করেন। তাহলে কিন্তু আপনি এগুলো সবকিছু ম্যানেজ করতে পারবেন ইজিলি। সো পোল্যান্ডে ওভারঅল আপনি স্টুডেন্ট ভিসায় এসে আপনি চাইলে কিন্তু আপনার কাছে ড্রাইভিং লাইসেন্সটা থাকলে কিন্তু আপনি ইজিলি এই কাজগুলো করে আপনি আপনার টিউশন ফি এবং আপনার থাকা খাওয়ার টাকাগুলো অ্যারেঞ্জ করতে পারবেন। অর্থাৎ অথবা আপনি যদি বাংলাদেশে কোনো কাবাব শপ আপনার কাছে ইউনিভার্সিটির কাছে হয়ে থাকে, ম্যাক্সিমাম জায়গায় বাংলাদেশি কাবাব শপ আছে, আপনারা পেয়ে যাবেন। সো বাংলাদেশি যে কাবাব শপগুলো আছে সেখানে জব করলেও কিন্তু আপনি আপনার টিউশন ফি সবকিছু আপনি ম্যানেজ করে আপনার বাসায়ও কিছুটা
সাপোর্ট করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি স্টাডিটা কমপ্লিট করতে পারতাছি না বা আপনার ফ্যামিলিগত একটু সমস্যা আছে, তাহলে কিন্তু আপনি ইজিলি ওয়ার্ক পারমিটেও ট্রান্সফার হয়ে যেতে পারবেন। এক্ষেত্রেও কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হবে না। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আসলে পোল্যান্ডে আসলে আপনারা যে টেনশনটা হয়ে থাকে আমাদের মাথায়, যে আমরা আসলে থাকা খাওয়া বা আমাদের এই টিউশন ফি গুলো ম্যানেজ করতে পারবো কিনা। তো আমি সাজেস্ট করবো যে আপনারা যদি পোল্যান্ডে আসেন তাহলে কিন্তু ইজিলি এটা ম্যানেজ করতে পারবেন, যদি আপনি একটু পরিশ্রম করেন এবং আপনার কাছে অবশ্যই ড্রাইভিং লাইসেন্সটা করে নিয়ে আসার চিন্তা করবেন। ড্রাইভিং লাইসেন্সটা থাকলে আপনি ইজিলি সবকিছুই করতে পারবেন। আর এখানে জব ফ্যাসিলিটিটাও মোটামুটি অনেক ভালো আছে, আপনারা চাইলে সবকিছু এখানে ম্যানেজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে আসলে বাংলাদেশি যে কাবাব শপগুলো আছে সেখানে জব করে আপনারা একটা ভালো ইনকাম করতে পারবেন, সেখানে আপনার সবকিছু ম্যানেজ হয়ে যাবে। অথবা আপনি কেএফসি ম্যাকডোনাল্ডসে কাজ করতে পারবেন, অথবা আপনি যদি ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসেন সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি ফুড ডেলিভারি দিয়েও ভালো টাকা আর্ন করতে পারবেন এবং আপনার সবকিছু ভালোভাবেই চলবে। তবে আপনারা যখন অ্যাপ্লিকেশনটা করবেন তখন একটু খেয়াল করে রাখবেন যে আপনার টিউশন ফিটা যেন একটু কম হয়। আপনারা যখন যেখানে দেখবেন যে টিউশন ফি একটু কম, সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অবশ্যই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কম হয়ে থাকে, তো আপনারা সেখানে অ্যাপ্লিকেশন এবং সেখান থেকে অফার লেটার পাওয়ার চেষ্টা করবেন এবং সেখানে আপনারা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনাদের একটু সুবিধা হবে এবং আপনারা যা আর্ন করবেন সেই টাকাতে আপনাদের সবকিছু ম্যানেজ হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন যে পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা আসলে আপনাদের যে থাকা খাওয়া বা ভার্সিটির টিউশন ফিটা সেটা ম্যানেজ করতে পারবেন কিনা সেই ব্যাপারে আপনাদের কিছুটা হলেও ধারণা হয়েছে। এই বিষয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।